5ই আগস্টের পর ক্ষমতা হারিয়ে যেন আগুনে জ্বলছেন শেখ হাসিনা। অনলাইনে ছড়িয়ে পড়া অডিও বার্তাগুলো শুনলে স্পষ্ট বোঝা যায় প্রাক্তন স্বৈরশাসক এখন প্রতিশোধের নেশায় অন্ধ। গুরুত্বপূর্ণ ভিডিও আমার সামনে এসেছে। এখন ভিডিওটির কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটিতে গুরুত্বপূর্ণ কথা হলো ভারতের বাংলাদেশ বিমান বাহিনী এবং পুলিশের ভিতরে কিভাবে শক্তিশালী অবস্থায় হাসিনার সময় ছিলেন, এখনো আছেন। উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুকে বলছেন যে 111 পদধ্বনি শোনা যায়। এই কথাটা ব্যাখ্যা কি বলবেন? কেন একজন সরকারের উপদেষ্টা হয়ে তিনি এরকম মন্তব্য করছেন? দর্শক, চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে একজন ব্যক্তি আসেন, সাদামাটা সাধারণ পোশাক। তিনি সেখানে ওঠেন, রুম ভাড়া নেন, রাতের খাবার খেয়ে তিনি ঘুমাতে যান। কিন্তু সকালবেলায় অনেক ডাকাটাকি করেও তার কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভাঙা হয়। দরজা ভেঙে দেখা যায় যে তিনি বিছানায় চিত হয়ে শুয়ে রয়েছেন। তার মাথাটা বালিশের নিচে এবং বালিশে পুরো রক্ত বমিতে ভরা। আপনারা নিশ্চয়ই ছবিতে দেখছেন। তাহলে কথা হচ্ছে যে তিনি মরে পড়ে রয়েছেন এবং তার মৃতদেহের পাশে বালিশ এবং বালিশে রক্ত বমি। পুলিশকে খবর দেওয়া হলো, ক্লাবের রেজিস্ট্রি খাতা চেক করা হলো। চেক করে দেখা হলো যে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম দর্শক, নিয়মিত নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা খবর আজকে আপনাদের সাথে শেয়ার করব। মানে বাংলাদেশের ভিতরে বর্তমানে হচ্ছেটা কি এবং আগামীতে কি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই তো মনে করেন যে আগস্ট মাস ঘিরে নতুন তৎপরতা চলছে। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সতর্ক করেছেন, সতর্ক বাণী দিয়েছেন পুলিশ এবং সেনাবাহিনীকে, সবাইকে সতর্ক থাকতে বলেছেন। এমনিতেই অনেক কিছু হচ্ছে। এর মধ্যে আরো গরম কিছু খবর। গরম কিছু খবর। উপদেষ্টা মাহফুজ আলম তিনি 111 নিয়ে কিন্তু মুখ খুলেছে। আর এখন এই বিষয়টি নিয়ে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে অবশ্যই আজকের ভিডিওর ভিতরে আপনাদের সাথে একটা ভিডিও লাইভ টক শেয়ার করব জনাব মোস্তফা ফিরোজ সাহেবের। তাছাড়াও সাবেক সেনা প্রধান হারুনুর রশিদ তিনি কিন্তু মৃত্যুবরণ করেছে। এখন এটা মৃত্যু নাকি তাকে হত্যা করা হয়েছে, এটা নিয়ে কিন্তু এখন গুঞ্জন চলছে। আসলটা কি? আরেকটা গরম খবর দেখেন, রয়ের সন্ধান পাওয়া গেছে বিমান বাহিনীর ভিতরে। এই ব্যাপারটি নিয়ে সৈয়দ মাসুদ সাহেব আলোচনা করেছে। তো বুঝতেই পারছেন যে তিনটা শিরোনাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তিনটা শিরোনামই কিন্তু একদম খুবই ভয়ঙ্কর এবং টাটকা গরম খবরের, নাকি বলেন আপনারা? মানে দেশের ভিতরে এখন কিন্তু নতুন করে কি হতে যাচ্ছে, কি হতে পারে, অনেক কিছুই কিন্তু সামনে আসতেছে। 5ই আগস্ট আগামীকাল। এই 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়েছিল বাংলাদেশ থেকে, এবং ওই যে শেখ হাসিনা পালিয়েছিল এবং 5ই আগস্ট আগামীকাল আসছে। বিমান বাহিনীর মধ্যে বোঝেন নাই ঘটনা? শেখ হাসিনাকে যে পালাতে সাহায্য করেছিল কারা, মনে আছে তো? হেলিকপ্টার থেকে বিমানে করে পালাতে সাহায্য করা হয়েছিল না? তো অনেক কিছুই কিন্তু ভাই বের হয়ে আসতেছে। থলের বিড়াল এক এক করে বের হয়ে আসতেছে। দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতে আরেকটা অংশ দেখেছেন যে শেখ হাসিনা একের পর এক কিন্তু তৎপরতা চালাচ্ছে। বাংলাদেশের ভিতরে কিন্তু একটি গন্ডগোল পাকানোর চিন্তা ভাবনা করছে, কিভাবে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানো যায়। এবং সে এরকম করছে, অর্থাৎ তিনি ডক্টর ইউনূসকে, সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে এবং জামাত ইসলামের নেতাকর্মীদের, শিবির নেতাকর্মীদের, বিএনপি নেতাকর্মীদের সবাইকে শত্রু ভেবে তিনি বলছে যে আগামীতে ক্ষমতায় আসলে, আগামীতে যদি আবার শেখ হাসিনা বাংলাদেশে আসে, ক্ষমতায় বসে সবাই দেখে নিবে। একের পর এক অনেকগুলো হুমকি কিন্তু তিনি দিয়েছে। মানে আমি মাঝে মধ্যে ভিডিওগুলোর মধ্যে বলে থাকি যে আসলে বেচারাটার বয়স হয়ে গিয়েছে। বেচারাটো না, বেচারি। বয়স হয়ে গিয়েছে, কিন্তু মাথার চুলও পেকেছে, হাত পায়ের চামড়াগুলো ঢিল হয়ে গিয়েছে। এতদিন হয়তো টাইট ছিল, এখন তো টাইট থাকবে না ভাই। কারণ এখন তো আর মনে করেন বস্তা বস্তা টাকা তো আমাদের তা মেরে খেতে পারতেছে না, আর ওই টাকা দিয়ে চামড়া টাইট করবে তা তো পারতেছে না। এখন চামড়া ঢিল হয়ে যাবে। দেখেন 100% গ্যারান্টি, এখন তার চেহারার ভিতরে লাবণ্য চলে যাবে। মানে একটা সুন্দর উজ্জ্বল ভাব ছিল সেটা চলে যাবে, বুড়ি বুড়ি দেখা যাবে। এখন সত্যিকারে বুড়ি দেখা যাবে। আমরা ছোটবেলা থেকে একটা কথা বলতাম, আরে এত মানুষ বুড়ো হয়, শেখ হাসিনা বুড়ো হয় না কেন? মানে আমরা বুঝি নাই, ঠিক আছে, যে আচ্ছা সবাই তো বুড়ি হয়ে যায়। শেখ হাসিনার বয়সের বয়স আমার দাদির বয়স, সে বুড়ো হয়ে গেছে। আমার দাদি এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। শেখ হাসিনা চাইতে হয়তো কিছুদিন, কয়েক বছরে বড় হবে। তো আমার দাদি বুড়ো হয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা এখনো পর্যন্ত বুড়ো হয় নাই। শেখ হাসিনার বয়সেরই আমরা অনেক দাদি আছে আমার এলাকায়, তারা বুড়ো হয়ে গেছে, অথচ শেখ হাসিনা বুড়ো হয় না। আমরা চিন্তা করতাম আচ্ছা শেখ হাসিনা বুড়ো হয় না কেন, তাকে এরকম টসটসা দেখায় কেন? তো যাই হোক, সেটা তো আজকের আলোচনা নয়। এখন কিন্তু টসটসা ভাবটা তার ভিতর থেকে ছেড়ে যাবে। কিন্তু আমি এটা বুঝাইতে চাচ্ছি যে এই যে একটা পরিস্থিতি,
তার মৃত্যুর সময় চলে এসেছে, তার বুড়ি হয়ে গেছে, তার গায়ের চামড়া ঢিল হয়ে গেছে, এখন পর্যন্ত কবরের ভয় বিন্দু পরিমাণ তার ভিতরে নাই। শুধু তার নয়, তার যে লোকেরা আছে, এমপি মন্ত্রীরা আছে, ওবায়দুল কাদের সাহেব কথাই বলতে পারে না। এই যে কিছুদিন আগে বলতেছে মীর জাফরের মতো কাজ করেছে সেনা প্রধান, কথা বলতে পারে না, গলা কাঁপায়, মনে করেন ভিতর থেকে কথা টানিয়ে আনতে জেটি কল লাগে, বুঝেন নাই? ব্যাকও দিয়ে টাইনে তার ভিতর থেকে কথা বের করা লাগে। তারপরেও কত কষ্ট করে দেশের বিরুদ্ধে কথা বলেই যায়। আবার শোনা গেল যে ওবায়দুল কাদের নাকি সেই ভারতে চাঁদাবাজি করছে, শেখ হাসিনার সাথে কথা বলিয়ে দেওয়ার কথা বলে মানে আওয়ামী লীগের লোকের কাছ থেকেই চাঁদাবাজি করতেছে। মানে ঘটনা হয়েছে কি ভাই, তারা তখন ওই ভারতের মধ্যে আছে, এখন ভাত তো খাইতে হবে ভাই, তাই না? খালি পেটে তো থাকতে পারবে না, দুবেলা দুপুরে ভাত তো খাওয়া লাগবে, তাই না? পাবে কোথায় ভাই, ভারত সরকার তো দিবে না, টাকা তো লাগবে, তাই চাঁদাবাজি ওখানে গিয়ে শুরু করছে। তো ওই একটা মনে করেন যে মালাহন, মুখ দিয়ে জবান দিয়ে কথা বের হয় না, এখনো মরার ভয় নাই। মানে ওরে যদি মনে করেন ধমক দেন, কাইট হয়ে পড়ে গেলে সাথে সাথে মারা যাবে, এমন অবস্থা ওবায়দুল কাদের। এখন পর্যন্ত মিডিয়ার সামনে এসে গলাবাজি করে, মানে তাদের লজ্জা বলতে কিছু আছে কিনা আমার সন্দেহ হয়। আচ্ছা, আপনাদের কি মনে হয়, এগুলোর কি লজ্জা বলতে কিছু আছে? তো যাই হোক দর্শক, দেখেন আগামী 5ই আগস্ট রাত পোহালে, কিন্তু রাত পোহালে না, মানে রাত 12টার পরে শুরু হয়ে যাবে, এবং আগামী 5ই আগস্টকে ঘিরে নানান ধরনের কথা, নানান ধরনের কল্পনা হচ্ছে যে কি হতে যাচ্ছে আগামী 5ই আগস্টে। অনেক কিছুই হবে ইনশাল্লাহ, ডক্টর ইউনূস সাহেব করবে। জুলাই সনদ সেটা প্রকাশ করা হবে, এছাড়া আরো অনেক কিছু হবে যেটা আমরা আগামী কালই দেখতে পারবো। তো সবাইকে বলবো, আমরা ভিডিওর শুরুতে কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি, সেগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এখন আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। কিভাবে সাবেক সেনা প্রধান মারা গেল, তাকে মারা গিয়েছে নাকি হত্যা করা হয়েছে, বিষয়টি নিয়ে কাজী হেমায়েতুদ্দিন ভীষণ বিস্তারিত আলোচনা করেছে। তারপরে 111 নিয়ে কিন্তু মোস্তফা ফিরোজ সাহেবের সেই লাইভ টক শোটি দেখবেন। তাছাড়াও কিন্তু জনাব মাসুদ সাহেবের যে রয়ের এজেন্ট বিমান বাহিনীর মধ্যে ধরা পড়েছে, এরকম কথা শোনা যাচ্ছে। তো চলুন সর্বপ্রথম আমরা সাবেক সেনা প্রধান কিভাবে মারা গেল এই বিষয়টি নিয়ে চলুন বিস্তারিত শুনে আসি কাজী হেমায়েতুদ্দিন মিশন সাহেবের কাছ থেকে। দর্শক, চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে একজন ব্যক্তি আসেন, সাদামাটা, সাধারণ পোশাক। তিনি সেখানে ওঠেন, রুম ভাড়া নেন, রাতের খাবার খেয়ে তিনি ঘুমাতে যান। কিন্তু সকালবেলায় অনেক ডাকাটাকি করেও তার কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভাঙা হয়। দরজা ভেঙে দেখা যায় যে তিনি বিছানায় চিত হয়ে শুয়ে রয়েছেন, তার মাথাটা বালিশের নিচে এবং বালিশে পুরো রক্ত বমিতে ভরা। আপনারা নিশ্চয়ই ছবিতে দেখছেন। তাহলে কথা হচ্ছে যে তিনি মরে পড়ে রয়েছেন এবং তার মৃতদেহের পাশে বালিশ এবং বালিশে রক্ত বমি। পুলিশকে খবর দেওয়া হলো, ক্লাবের রেজিস্ট্রি খাতা চেক করা হলো। চেক করে দেখা হলো যে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল হারুনুর রশিদ। যে হারুনুর রশিদের বর্ণাঢ্য ইতিহাস, যে হারুনুর রশিদ মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, এবং তাকে শেখ হাসিনা আগের আমলে নিজে সেনাবাহিনীর প্রধান বানিয়েছেন। তারপরে আরো অনেক কাহিনী, ডেস্টিনি কেলেঙ্কারি, 45 লক্ষ গ্রাহকের আত্মসাৎ, আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ, সব মিলিয়ে তার এই সম্পূর্ণ কেরিয়ার রহস্যবৃত। তিনি মারা গেছেন ঠিক আছে, কিন্তু মৃত্যুর সঙ্গে বালিশের উপরে বমি, বমির সঙ্গে মিলানো রক্ত। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা? আমরা আমার এই আলোচনায় এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। 2000 সালের 24শে ডিসেম্বর যখন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের শ্বশুর জেনারেল মোস্তাফিজ অবসরে যান, তারপর শেখ হাসিনা এই হারুনুর রশিদকে সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করেন, এবং মুক্তিযুদ্ধের সময় এই হারুনুর রশিদ তার সাহসিকতার জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন, একজন মুক্তিযোদ্ধা। এবং সেনাবাহিনী থেকে অবসরের পর হারুনুর রশিদ ডেস্টিনি গ্রুপের সভাপতি হন, এবং সভাপতি হওয়ার পরে এই ডেস্টিনি গ্রুপের সঙ্গে তিনি নানা রকম জালিয়াতি, দুর্নীতির সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। অনিয়মের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু কোনো এক জাদুর কাঠির বলে তাকে কখনোই তেমন একটা কারাবরণ করতে হয়নি। এবং তিনি সবসময় এই 14-15 বছরের যে লাস্ট আওয়ামী লীগের শাসন, এই আওয়ামী লীগের শাসনের সঙ্গে তিনি এটার অনুকূলে চলতেন, এবং কাকতালীয়ভাবে এই বর্তমান ইউনূস সরকারের সঙ্গেও তিনি মিল রেখে চলতেন। ফলে এই সরকারের আমলেও মৃত্যুর আগ পর্যন্ত তাকে তেমন কোনো শাস্তি পেতে হয়নি। একটা উদাহরণ দেই কিভাবে তিনি আওয়ামী লীগের সঙ্গে তিনি মিল রেখে চলতেন। যেমন এই হারুনুর রশিদ অবসরকালীন সময়ে সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি ছিলেন। তিনি 2015 সালে পাকিস্তানকে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য প্রধান হুমকি বলে বিবেচনা করেন, এবং বিবেচনা করার ফলে তিনি আওয়ামী লীগের প্রিয়পাত্র হয়ে যান। তো মাঝে মধ্যে তিনি এইরকম আওয়াজ দিতেন আর কি, পাকিস্তানের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে আওয়াজ দিতেন। এবং এই ডেস্টিনিকে কিন্তু লুটে পুটে খেয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরা। সামনে দিয়ে সাইনবোর্ডে ছিলেন এই ডেস্টিনির চেয়ারম্যান জেনারেল হারুনুর রশিদ এবং ডেস্টিনির আরেক ভাইস চেয়ারম্যান রফিকুল আমিন। যে রফিকুল আমিন এখন আম জনতার দল নামে একটা পার্টি খুলেছেন নতুন, আর এই ফাতেমা তাসনিমা নামে মেয়েটাকে গণ অধিকার পরিষদ করতো, এটার সদস্য সচিব, আর এই রফিকুল আমিন আহ্বায়ক। তো এই রফিকুল আমিন কিন্তু দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন, প্রায় 12-13 বছর জেল খেটেছেন এই ডেস্টিনি জালিয়াতির কারণে। অথচ কাকতালীয়ভাবে এই হারুনুর রশিদকে কিন্তু আমরা জেল খাটতে হয়নি। এবং সবচেয়ে বড় হচ্ছে যে ডেস্টিনির এই যে 45 লক্ষ গ্রাহকের সঙ্গে জালিয়াতি করা হলো এই LLM নাকি একটা বিজনেস সিস্টেম দিয়ে, এটার কিন্তু সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা সচিব মেজর জেনারেল তারেক সিদ্দিকী, যিনি শেখ হাসিনার সঙ্গে একই হেলিকপ্টারে পালিয়ে যান। এবং সেই সময় এই তারেক সিদ্দিকীর সহযোগী ছিল আরেকজন কর্নেল, যিনি বর্তমানে
লন্ডনে আছেন এবং নিজে করে দেশপ্রেমিক দাবি করেন এবং বর্তমানে তারেক সিদ্দিকীর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। বাট ওই সময় এই কর্নেল এবং এই মেজর জেনারেল তারেক সিদ্দিকী মিলে এই ডেস্টিনিটাকে লুটপাট করে খেয়ে ফেলেছেন। হয়তো কিছু অংশ এই হারুন রশিদকে দিয়েছেন এবং রফিকুল আমিনকেও দিয়েছেন। এই ডেস্টিনিটা মূলত আওয়ামী লীগের কুনজরেটার উপর পড়েই এটা একদম ধ্বংস হয়ে যায় এবং লুটপাট হয়ে যায়। এরপরে যখন মামলা শুরু হয়, ডেস্টিনি প্রতারণা মামলা, সেই মামলায় ডেস্টিনির ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত সবারই 12 বছরের উপরে বিভিন্ন মেয়াদে সাজা হয় এবং যে ডেস্টিনির যে ভাইস চেয়ারম্যান রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন সহ সবাই প্রায় 12 বছর 3 মাস জেল ভোগ করে তারা এই ডক্টর ইউনূসের আমলে জামিনে মুক্তি পান। কিন্তু এই সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ একই মামলায় অন্যান্যরা 12 বছরের বেশি জেল খাটলেও তিনি 12 বছরের দণ্ড মাথায় নিয়ে সর্বসাকুল্যে গত 15 বছরে মাত্র 58 দিন জেলে ছিলেন। অবশ্যই কোনো সন্দেহ নাই যে হারুন এক সময় হাসিনার খুব কাছের লোক ছিল এবং এই কারণেই হাসিনা তাকে সেনাপ্রধান বানিয়েছিল এবং হাসিনার বিশেষ সুদৃষ্টি থাকার কারণেই সেই 12 বছরের দণ্ড মাথায় নিয়ে মাত্র 58 দিন সে জেলখানায় ছিল। জেলে যেত, 5-6 দিন থাকতো, তারপর সে জামিনে বেরিয়ে যেত। এভাবে দফায় 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 তার জামিনের মেয়াদ বৃদ্ধি পেত একদম মৃত্যুর আগ পর্যন্ত। এবং এই জেনারেল হারুনের আইনজীবী কে ছিল জানেন? আইনজীবী ছিল বিএনপির ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি ছিলেন এই হারুনের আইনজীবী। আমরা ধারণা করেছিলাম যে ইউনূস সরকারের আমলে হয়তোবা ডেস্টিনির প্রতারিত গ্রাহকরা ন্যায় বিচার পাবে। ইউনূস সরকার আসার পর তাকে জেলে পাঠানো হয়, কিন্তু গত 15 জানুয়ারি যখন তাকে জেলে পাঠানো হয় গ্রেপ্তার করে, তখন জেলে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে পাঠানো হয় পিজি হাসপাতালে। পিজি হাসপাতালে নাকি সেখানে হাসপাতালের বাথরুমে তিনি পড়ে যান। তার নাকি এখন পরিবারের সঙ্গে বাসা থেকে উন্নত চিকিৎসা প্রয়োজন। তারপরে বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি এস.কে তাহসিন আলী, এই দুই বিচারক মিলে একটা মানবিক আদেশ দেন যে তাকে আবারও জামিন দেওয়া হলো। এখন আমি জানি না এই বিচারকরা কারা আর আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল কি করে, কিন্তু এই জেনারেল হারুনকে আবার জামিন দেওয়া হলো। বললাম না যে 12 বছরের দণ্ড মাথায় নিয়ে জেল কাটছে মাত্র 58 দিন। তো এই হারুন মারা গেছে, আল্লাহ পাক বেস্ত নসিব করুক, বাট সে যে একজন দুর্নীতিবাজ এবং প্রতারক এতে কোনো সন্দেহ নাই। তো এখন আমার কথা হচ্ছে যে ডেস্টিনি যারা প্রতারিত, তারা যখন দেখেছে যে কোনো বিচার হচ্ছে না, কি কেউ সুযোগের অপেক্ষায় ছিল? কিংবা কোনো কারণে হোক গোপনে এই চট্টগ্রাম ক্লাবের 306 নম্বর রুমে তারা জানতো যে সে আছে, ঢুকে তারা এই কাণ্ড চালিয়েছে? এরকম কি হতে পারে যে ফুড পয়জনিং করা হয়েছিল? এরকম কি হতে পারে যে কোনো নেশাদ্রব্য খাইয়ে দিয়েছিল? বা এরকম কি হতে পারে যে তিনি মদ্যপ ছিলেন, তিনি প্রচুর পরিমাণ মদ খেয়েছেন বা ড্রাগ নিয়েছেন? এটা কি স্বাভাবিক মৃত্যু, নাকি এটা হত্যা? নাকি প্রতারিত মানুষজন যখন দেখছে যে বিচার পাচ্ছে না তারা, তখন সুযোগ পেয়ে একটা প্রতারককে তারা বাঁচিয়ে রাখেননি? দর্শক, লাশ পাঠানো হয়েছে পোস্টমর্টেমের জন্য। সেই পোস্টমর্টেম রিপোর্ট পেলেই বলা যাবে। তবে একটা লাশ বিছানার উপর চিত হয়ে পড়ে রয়েছে, পাশে হচ্ছে বালিশ, বালিশে হচ্ছে রক্ত মাখা বমি। রহস্য এই রহস্যের সুরহা অবশ্যই হবে, কিন্তু সরকার সেই রহস্য জনগণের সামনে প্রকাশ করবে কিনা সেটাই হচ্ছে আরেক রহস্য। দর্শক শ্রোতা, কাজী হিমায়েতুদ্দিন মিশন সাহেবের মুখ থেকে শুনলেন এবং বিস্তারিত আলোচনাটি শোনার পর আপনাদের কি মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দ্বিতীয় নম্বরে আমরা আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি হলো মানে রয়ের এজেন্ট বিমান বাহিনীর মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বা এই বিষয়টি এখন খুবই তোলপাড় সৃষ্টি হয়েছে, এটা খুব চলছে, মার্কেটিং হয়েছে এখন বর্তমানে ভাইরাল। তো চলুন সৈয়দ মাসুক সাহেব কি বলতেছে বিষয়টি নিয়ে একটু শুনে আসি। গুরুত্বপূর্ণ ভিডিও আমার সামনে এসেছে এখন। ভিডিওটির কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটিতে গুরুত্বপূর্ণ কথা হলো ভারতের বাংলাদেশ বিমান বাহিনী এবং পুলিশের ভিতরে কিভাবে শক্তিশালী অবস্থায় হাসিনার সময় ছিলেন, এখনো আছেন, এই নিয়ে বিস্তারিত তথ্যগুলা আপনাদের সাথে আমি শেয়ার করছি এখন। একটা ভিডিও যেটি ভাইরাল হয়ে বদলে দিল বাংলাদেশের ইতিহাস। শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সেই ভিডিওর সূত্র ধরে ফাঁস হয়ে গেল বিমান বাহিনীর ভেতরের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি ভয়ানক নেটওয়ার্কের। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদন জুড়ে থাকছে শেখ হাসিনার সেই ভাইরাল ভিডিও কে করেছিল, কিভাবে বিমান বাহিনীর অফিসারের মোবাইল ফোন থেকে ধরা পড়ে রয়ের নেটওয়ার্ক, কারা কারা রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত হয়েছেন, কোর্ট মার্শাল, জেল ও গোপন গ্রেপ্তারের নাটকীয় বিবরণ তুলে ধরবো আজ। পুরো দেশের সামরিক নিরাপত্তায় কতটা গভীরভাবে ঢুকে পড়েছে গোয়েন্দা সংস্থা পুরো আয়োজনে থাকুন আমাদের সাথেই। কথা দিচ্ছি, নতুন কিছু অবশ্যই জানতে পারবেন। 36 জুলাই 2024 ঢাকা জুড়ে ছাত্র জনতার অভ্যুত্থান, এক দফা স্বৈরাচার হটাও। দুপুরে আচমকা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়াল দিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টার বদল করে C-13 যে বিমানে সরাসরি দিল্লি। আর ঠিক তখনই ভাইরাল হয়ে গেছে একটা ভিডিও, শেখ হাসিনার পালানোর দৃশ্য। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেভাবে বাংলাদেশের মানুষ উল্লাস করছিল, সেই উল্লাসের স্লোগানগুলো তারা অ্যাড করেছেন এখানে, এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি আপনাদের সামনে আবারও তুলে ধরছি। আপনারা আশা করি যে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু সেন্সিটিভ জিনিস, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়গুলা একটু আজকে আপনাদের অবগতের জন্য এই ভিডিওটা আমি শেয়ার করছি। তবে প্রশ্ন উঠেছে, এত নিরাপত্তার ভেতরে এই ভিডিও কে করেছে? বিমান বাহিনীর এয়ার ইন্টেলিজেন্স ভিডিওটির অ্যাঙ্গেল, দূরত্ব আর ক্যামেরা মুভমেন্ট দেখে শনাক্ত করে অফিসার মেসের একটি কক্ষ। সেখান থেকেই মোবাইল ক্যামেরায় ভিডিওটি ধারণ করেছেন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি। তার মোবাইল ফরেন্সিক করতে গিয়ে বেরিয়ে আসে বিস্ফোরক কিছু তথ্য। রয়ের সক্রিয় এজেন্ট হিসেবে
কাজ করেছেন স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ। রিফাতের মোবাইল ফরেন্সিক করতে গিয়েই তদন্তকারীরা আবিষ্কার করে আরো এক ভয়ঙ্কর সত্য। এই ভিডিও ফাঁসের সূত্র ধরেই চিহ্নিত হয় রয়ের শ্যাডো এজেন্ট স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ। তার ব্যক্তিগত গাড়ি থেকে তখন পাওয়া যায় ভারতীয় প্যারা কমান্ডোর দুটি অস্ত্র FN-90 SIG P229। গাড়িতে মেলে 1 কোটি নগদ টাকা আর ইলেকট্রনিক। প্রিয় দর্শক, আমরা শুনতেছিলাম যে এই বিমান বাহিনীর এক নৌজওয়ান অফিসার কিভাবে রেকর্ডটা করেছিলেন এবং সেই রেকর্ডটা ফাঁস হওয়ার কারণেই এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার নজরে আসলো যে এই ভিডিওটা এত সূক্ষ্মভাবে কে করলেন। শেখ হাসিনা উড়ে যাচ্ছেন, তার এই উড়ে যাওয়ার বিষয়টা এভাবে রেকর্ড করে ছেড়ে দেওয়ার পরই তো জনতা জানতে পেরেছে যে শেখ হাসিনা ভারতে উড়াল দিয়েছে। তো সেটাকে খুঁজ করতে গিয়ে মানে গেচু খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসলো ডিভাইস। 2024 সালের 14 আগস্ট আব্দুল্লাহ ইবনে আলতাফ DGFI এর হাতে গ্রেপ্তার হন। কাশিমপুর হাই সিকিউরিটি সেলে এখন তার 10 বছরের কোর্ট মার্শালের সাজা চলছে। এয়ার ইন্টেলিজেন্স বুঝতে পারে এটা শুধুই ভিডিও ফাঁস নয়, এটা রাষ্ট্রীয় নিরাপত্তা বিপর্যয়ের এক আলামত। জিজ্ঞাসাবাদে আলতাফ জানিয়েছেন তিনি শুধু একা নন, বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে একটি গোটা নেটওয়ার্কই তৈরি করেছিলেন। আমরা এই মুহূর্তে সেই তথ্যটা পেলাম যে শুধু একজন নয়, বাংলাদেশ বিমান বাহিনীর ভিতরে একটা বড় নেটওয়ার্ক তৈরি করেছিলেন ভারতের আর সেই নেটওয়ার্কের তথ্যগুলা দিয়েছেন। তার 10 বছরের সাজা হয়েছে। আমরা এই সাজাগুলা কিন্তু এতদিন জানতাম না, আপনিও জানতেন না, আমিও জানতাম না। কি কারণে? সেগুলা তাদের কোর্ট মার্শালে হয়েছে, তাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যে আইন আছে ওই আইনে হয়েছে। সে এখন কাশিমপুর কারাগারে 10 বছরের সাজা ভোগ করছেন, যে জিনিসটা আমাদের কারোরই জানা ছিল না বলেই আমার মনে হচ্ছে। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে লিখবেন। সংশ্লিষ্টতা পাওয়া গেছে 6 জন উচ্চ পদস্থ কর্মকর্তার নাম। তাদের মধ্যে আছেন এয়ার ভাইস মার্শাল MA আওয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ, এয়ার কমোডর আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন ফারুক ও শামীম, উইং কমান্ডার সাইদ মোহাম্মদ। তাদের সবাইকে এখন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তদন্ত জানা গেছে আলতাফ রয়ের কাছ থেকে পেয়েছিলেন ব্র্যান্ড নিউ হুন্দাই গাড়ি। আরো ভয়ানক তথ্য হলো নিয়মিত তার কাছে নারীদের পাঠাতো, প্রভাব আর প্রলোভনে আটকে ফেলতো কিন্তু এখানেই শেষ নয়। এই গোয়েন্দা চক্র শুধু বিমান বাহিনীতে সীমাবদ্ধই ছিল না, আরো 4 জন পুলিশ কর্মকর্তা রয়ের নেটওয়ার্কে জড়িত বলে প্রমাণিত হয়েছে। তারা হলেন ডেপুটি কমিশনার জসিমউদ্দিন মোল্লা, ADC রফিকুল ইসলাম, ACC তানজিল আহমেদ, APBN এর ASP রফিকুল ইসলাম, তাদের স্টেশন মাস্টার DB গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ, যিনি আলতাফের ঘনিষ্ঠ বন্ধু। ইফতেখারকেও গোপনে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী সাবাতা হাসিন নিজেই পুলিশ কমিশনারের কাছে স্বামীর খোঁজে ডায়েরি করেছিলেন। তখনই জানা যায় তিনি অস্ত্রসহ হাউস অ্যারেস্ট ছিলেন, পরে গ্রেপ্তার দেখানো হয়। দর্শক, 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা ভিডিও সবাইকে বলবো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, এই ভিডিওটি দেখে যান। হ্যাঁ, 111 নিয়ে যে মাহফুজ আলম, উপদেষ্টা মাহফুজ আলম একটা কথা বলেছে, এটা নিয়ে এখন সরগম সৃষ্টি হয়েছে যে আবারও কি 111 ঘটবে নাকি। সরগরম সৃষ্টি হয়েছে। তো যাই হোক, এবার মাহফুজ আলম বিষয়টি নিয়ে কিন্তু মোস্তফা ফিরোজ সাহেব একটা লাইভ টক শো দেখাবো। তো তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত নাসির ইসলামিক মিডিয়া সেন্টারের পক্ষ থেকে গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি। উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুকে বলছেন যে 111 এর পদধ্বনি শোনা যায়। এই কথাটা ব্যাখ্যা কি বলবেন? কেন একজন সরকারের উপদেষ্টা হয়ে তিনি এই এরকম মন্তব্য করছেন? দেখেন, এই প্রশ্নের জবাব মাহফুজ আলম নিজে দিতে পারবেন। তবে আমি দেখলাম যেটা উনি খুব তড়িৎ 2টা পোস্ট দিয়েছেন। একটা দিয়েছেন যে 111 এর পদধ্বনি শোনা যাচ্ছে, এবং এর পরপরই উনি একটা বিভিন্ন জনের বিভিন্ন স্টেক হোল্ডারদের অবদান লিখে একটা পোস্ট দিয়েছেন, যেটা বেশ সকলের অবদান স্বীকার করে একটা দিয়েছেন। তো অ্যাকচুয়ালি যেটা এই তার এই পোস্টের পর থেকে অনেক সাংবাদিকরা আমাদেরকে প্রশ্ন করছে, বা এটা নিয়ে মিডিয়াতে খুব তোলপাড় হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হচ্ছে। 111 বলে আসলে যেটাকে আমরা সবসময় ইন্ডিকেট করি, এর অনেকগুলো দিক আছে। 111 বলতে আমাদের এখানে সবাই বুঝে যে সেনা সমর্থিত সরকার। এখন যে সরকার যেটা আছে সেটা তো সেনা সমর্থিত সরকার, এটা তো শুধু সেনা সমর্থিত না, আমাদের সকলের সেনা, রাজনীতি সকলের সমর্থিত সরকার। তবে 111 এর সরকারটা ছিল কিছুটা সেনা প্রভাবিত, অর্থাৎ একটা সিভিল মোডের আন্ডারে, একটা সেনাবাহিনীর কর্তৃত্বের অধীনে একটা সরকার। এর বাইরেও 111 এর সরকারের আরেকটা দিক আছে, যেটা আমরা পরবর্তীতে আরো ক্লিয়ারলি বুঝতে পেরেছি ইলেকশনের পরে। সেটা হচ্ছে ওইটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর ইলেকশন ছিল, যেটা মইনু আহমেদের লেখাতেও আমরা বুঝতে পেরেছি যে 111 এর সরকারটা ভারতের এক ধরনের প্রভাব ছিল, এবং এক ধরনের প্রি প্ল্যান ইলেকশন ছিল। আওয়ামী লীগের সাথে এক ধরনের চুক্তি ছিল যে তাদেরকে একটা নিরাপদ শেল্টার বা সেফ এক্সিট দেওয়া হবে, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং ইলেকশনের পর আমরা সেটাই দেখলাম, মইনু আহমেদকে সেফ এক্সিট দেওয়া হয়েছে, মাসুদ উদ্দিনকে MP বানানো হয়েছে,
এবং 111-এর কাউকে যারা কুশীলব ছিলেন, ইভেন ফখরুদ্দিন আহমেদকেও বিদেশে চলে যেতে দেওয়া হয়েছে, সেফ এক্সিট দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি মাহফুজ আলম কি বুঝাতে চেয়েছেন এখানে, কারা রাজনৈতিক পক্ষ? কারণ ওই সময় তো রাজনৈতিক পক্ষ হিসেবে ছিল আওয়ামী লীগ, তাহলে তখন ছিল মানে কেয়ারটেকার সরকার, সেনাবাহিনী এবং আওয়ামী লীগের একটা ট্রাইপার্ট চুক্তি ছিল। বাইরে ছিল আমরা যদি দেখি সেটা হচ্ছে ভারত। তো এখন এখানে মাহফুজ আলম 111 বলতে ভারত এবং আমেরিকা দুইটা দেশের কথাই শোনা যায়। ভারত আমেরিকার বা আমরা যদি বলি যে ওই যে টুইসডে গ্রুপ বা এই ধরনের কিছু একটা হ্যাঁ, তখনকার ছিল। তো মাহফুজ আলম যেহেতু সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্ববান ব্যক্তি, তিনি নিশ্চয়ই এই ধরনের কোনো কিছু জানেন বা কোনো কিছু উনি বুঝতে পেরেছেন যে এই ধরনের একটা পর্দার অন্তরালে এই ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা, যেটাকে, কারণ উনি তো এটাকে নেগেটিভলি বলেছেন। ওনার এই হ্যাঁ, কথাটার মধ্যে কিন্তু পজিটিভ কথা নাই। 111-এর পদধ্বনি শোনা যায়, এটা একটা নেগেটিভ কথা। তো উনি এই ধরনের আশঙ্কা করছেন, তাহলে উনি নিশ্চয়ই এই ধরনের কিছু টের পাচ্ছেন যে এই ধরনের কোনো একটা ঘটনা ঘটছে কিনা। তো 111 বলতে আরেকটা জিনিস যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 111টা হয়েছে কখন? যখন দেখা যাচ্ছে রাস্তায় হিউজ হিংসাত্মক ঘটনা ঘটেছে। আপনার ওই যে 28 অক্টোবর সম্ভবত, আমি নিজেও 28 অক্টোবরের একজন জি ভিকটিম, জি। একটা নৃশংস লগি বৈঠার তাণ্ডব হয়েছিল। তো এখন এরকম কোনো আশঙ্কা আছে কিনা? আমরা তো ইদানিং দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উত্তাপ ছিল সেটা কিছুটা কমে এসেছে, এবং বিএনপি নেতারা জামাতের আমিরকে দেখতে যাচ্ছেন, এনসিপি নেতারা জামাতের আমিরকে দেখতে যাচ্ছেন। আবার বিভিন্ন মিটিং এ আমরা দেখছি যেটা বিরোধ ছিল কিছুটা কমে এসেছে, ছাত্র দল, এনসিপি, শিবির পাশাপাশি মিটিং করেছে, তেমন কোনো দুর্ঘটনা ঘটে নাই, বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তো এখন এই জায়গাটা আমার কাছে একটু অস্পষ্ট, যে কেন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা উনি 111-এর পদধ্বনি শুনতে পাচ্ছেন। সেটা কি এ ধরনের একটা কোনো বড় ধরনের আশঙ্কা, নাকি ইন্টারনালি পর্দার অন্তরালে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সরকারের সাথে বাইরের কোনো শক্তির এবং কোনো রাজনৈতিক দলের? আবার পাশাপাশি সেখানে সেনাবাহিনীর হয়তো অন্তর্ভুক্তিটা খুবই পাওয়ারফুলি, কারণ সেনাবাহিনীকে আমরা এখন দেখছি ওনারা খুব ভালোভাবে এই সরকারের কোনো কাজে অন্তর্ভুক্ত ওনাদেরকে দেখা যাচ্ছে না, বরং ওনারা যেখানে সরকার চাচ্ছেন সেখানেই ওনারা সাহায্যের হাত বাড়াচ্ছেন, নিজেরা আগ বাড়িয়ে কোনো কিছুতে ওনারা অংশগ্রহণ করছেন না। দর্শক, আশা করি আপনারা মনোযোগ সহকারে এক এক করে সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল প্রকার বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আবারও বলছি যে আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।